সংসদেও আমাকে এই প্রশ্নটা করেছিল। শুনেন, যন্ত্রপাতি কেনার ব্যাপারে আমার একটা প্রিন্সিপাল, আমরা যেটা ঠিক করেছি, আমি যন্ত্রপাতি সেগুলোই কিনবো যেগুলা চালানোর মতো লোক আছে এবং রেডিওগ্রাফার আছে। আমাকে একজন প্রশ্ন করলো কোন জায়গায় ডিজিটাল এক্সরে মেশিন গেছে কিন্তু চালানোর কোনো লোক নাই। এই ধরনের পদক্ষেপ আমি নিব না। আমি যদি দরকার হয় আমি আগে দেখব যে ওই যেখানে কেনার আমার কাছে ডিমান্ড আসবে ওই হাসপাতালে ওই যন্ত্র চালানোর মতো কোনো লোক আছে কিনা। যদি থাকে তাহলে আমি কিনবো, নাহলে আমি কিনবো না। আর বায়োমেডিক্যাল এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি আমার হাসপাতাল যে তৈরি করেছি সেখানেও আমরা একটা পোস্ট রাখছি বায়োমেডিক্যাল, আমরা এই বিষয়ে কাজ করি। আমি এটা ব্যাপারে একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। আমি এটা এখন এই মুহূর্তে এখানে বলবো না। এই ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়ে, এবং এটা আমি যত, কারণ এটা একটা আমি আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে, এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি, এবং এটা আমি নিয়ে আরো মানে গুরুত্ব সহকারে দেখবো যে এটা কি করা যায়। আমি যতটুকু জানি হাসপাতালগুলোর নিয়ম কিন্তু 5টা পর্যন্ত না 2:30 পর্যন্ত। হাসপাতালগুলো সরকারি কোষাগারে, শোনেন, এই হাসপাতালে ঠিক মতো আসা আর যাওয়ার ব্যাপারে আমি নিজেই তো একজন ছিলাম। আমি সবসময় আমার হাসপাতালে 8টার আগে যেতাম। আমি মন্ত্রণালয়ে কিন্তু আজকেও 8:30-টার সময় ঢুকছি এই মন্ত্রণালয়। সুতরাং আমি নিজেকে দিয়ে সবার কাছে প্রমাণ করছি যে টাইম মতো আসা, টাইম মতো যাওয়া, এটা তো যার যার নাগরিক দায়িত্ব। এটা তো জোর করার কিছু নেই। আমি এই দেশে সরকারের কোষাগার থেকে বেতন নিব, আমি সময় মতো আসবো, সময় মতো যাব, এটা যারা আছে তাদের নিজেদেরই বোঝা উচিত। তারপরও যতটুকু মনিটর করার জন্য আমি সব হাসপাতালকে নির্দেশ দিয়েছি ওই যে তাদের যে টাইম মতো যেন আসা যায়, টাইম মতো যাওয়া। এইটা আমি যতটুকু জানি যে একটা সরকারের এই যে কি বলে হাসপাতাল প্র্যাকটিস যেটা, সেটা গত সরকারের আমলে এটা চালু হয়েছিল। এটা নিয়ে আমি এখনো সেরকম কাজ শুরু করি নাই। আমি অন্যান্য কাজই খুব ব্যস্ত। আমি মনে করি যে এই হসপিটাল প্র্যাকটিসটা নিয়ে আমি অতি দ্রুত আমি একটু দেখবো যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। অনেক ধন্যবাদ। আপনি যেটা বলছেন এই যে বাচ্চাদেরকে সাঁতার শেখানো, আমি আজকেই প্রথম এই মিটিংটাতে অ্যাটেন্ড করলাম যে আমরা, এটা তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা প্রাথমিক গণশিক্ষা এবং অন্যান্য মন্ত্রণালয় সবাই এটা কম্বিনেশন। তবে হ্যাঁ, এই আশ্রয়ন প্রকল্পে না রেখে সাঁতার শেখানোটা আমি আপনার কথাটা আমি আদলে নিলাম। আমি এ নিয়ে কথা বলবো যে আমরা কি করতে পারি, দেখা যাক। আর সিজারিয়ান অপারেশন সম্বন্ধে যেটা বলছেন, আমি কিন্তু এটা নিয়ে প্রত্যেক যেখানেই যাই আমি প্রথমেই তাদের ওটির খাতাটা দেখি কতটা সিজারিয়ান হয়। এটাকে ডিসকারেজ করে আসছি। আমিও চাই না যে শুধু সিজারিয়ান অপারেশন হোক। অনেক কিছু ডিপেন্ড করে মালিকানা, মানে কে হাসপাতাল চালাচ্ছে, ম্যানেজারকে, তার উপরে। তো ডেফিনেটলি নিউরোসায়েন্স একটা ভালো হাসপাতাল, ভালো এক্সাম্পল। আমি মনে করব যে আমরা সবাই যদি আমাদের হাসপাতালের পরিচালকগণকে আমি নিয়ে কথা বলছি, আমার একটু সময় নেন। আমি মাত্র শুরু করলাম, তো একবারে সব কিছু করতে গেলে আমি পারবো না। আমি আশা করি যে আমি সব পরিচালকদেরকে নিয়ে বসে যে তাদের হাসপাতালটাকে, তার ম্যানেজমেন্টটা যেন ঠিকভাবে হয় সেভাবে কাজ করে। শুনেন, আমি সিলেটে কিন্তু কর্মস্থলে না পেয়ে সাথে সাথে সাসপেন্ড করছি। এরকম আরো ভবিষ্যতে আমি এরকম আমার প্ল্যান আছে। আমি ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব। যে বললাম না, রূপগঞ্জে আমি গেছিলাম, কিন্তু মুশকিল হয় কি, কোনো না কোনো ভাবে সবাই জেনে যায় যে আমি আসবো। কারণ একজন মন্ত্রী যখন যায় তার প্রটোকল এমন থাকে। আমি বলছিলাম যে আমি দরকার হলে সিএনজি করে চলে যাই, তাও তাই, কিন্তু এই প্রটোকলে জেনে যার জন্য ডাক্তাররা থাকে। তবে আমি একটা কাজ করি, ধরেন আমি রংপুর যাব, রংপুর গিয়ে প্রথম দিনই করবো না, হঠাৎ করে ওইখানে গিয়ে ডিসিশন নিয়ে আমি হাসপাতালে যাব। আমি কিন্তু একটা কথা সবসময় বলি, আমি এখনো বলছি, চিকিৎসা এমন একটা বিষয়, চিকিৎসায় নেগলিজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নাই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলাতি, কোনো নেগলিজেন্সি, কোনো আমি সহ্য করবো না।